তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার না আমি শেষ করে দিন। আমি জুলাই সনদের তুগুলো কি বলি নাই। ক্ষমা প্রার্থী, আমি 13 বছর বাংলাদেশে না, ঠিক রাষ্ট্র আছে। সংস্কারের রাজনীতি করছি। ঠিক আছে, 13 বছর থেকে এটা বলার চেষ্টা করছি যে রাষ্ট্রটা সংস্কার করতে হবে। না, ঠিক আছে। এটা কালকে আপনারা বলে আপনি আসছেন, বলেছেন, তারপরে হয় নাই। আপনারা তো টক শো থেকে এটা শুরু না করেন। না, আপনারা তো আপনাকে বলিনি আমার শেষ করতে দেন, তারপর আপনার বলা। না, আপনি আমাকে মিসকোট করলে তো হবে না। ইউ শুড নট ইন্টারাপ্ট। আপনি আমাকে মিসকোট করছেন। শুনেন, আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন এটা জাতি জানে, অতএব আমাকে বলতে দেন। আমি কোন এজেন্ডা নিয়ে আপনি আসি এজেন্ডা নিয়ে আমি আসছেন, এখান থেকে আমরা জানি। আপনি না, আপনি না, যাবেন, আপনি আপনার এখানে সাথে আমাকে অভিযুক্ত করতে আপনি আসেন আপনি আপনি না, আমার একটাই জীবন আছে, আমি এই জীবনটা নিয়ে রাস্তায় নামছিলাম। না, না ভাই, আপনি যদি মনে করেন যে এটা কিছু না বড় দলের না, না, কাছে, আমি- তাহলে আমি কিছু না, আমি তো গুলি খেয়েছিলাম। আপনার প্রতি তাদের ছাড়তে পদ হবে। হারানোর ভয় পায়, তারাই কেবলমাত্র নির্বাচনকে বন্ধ করতে অসংখ্য চায়, আর ধন্যবাদ কেউ। আপনাকে। আমি একটু যেতে চাই আমার একদম ডানে আব্দুল নূর তুষার, আপনার কাছে আমি আসি। 5 দফা দাবি না মানলে 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামাত সহ 8 দল। এটা কি নির্বাচন সুষ্ঠু পরিবেশ তৈরি করবে কিনা, নাকি রাজনৈতিক সংঘাতের দিকেই গড়াচ্ছে নির্বাচনের আগে? দাবি দেওয়া জানানোর অধিকার তো সবার আছে, অতএব যে যার খুশি মতো দাবি দেওয়া জানাচ্ছেন, এবং দাবি দেওয়া আদায় যে হয়, আদায় যে করা যায়, এবং অগণতান্ত্রিক দাবি দেওয়া যে আদায় হয়ে যায়, সেটারও নজির আছে। আমার মনে হয় এই যে পুরো আলোচনাটা, এটা একটা সময়ের অপচয়। টেলিভিশনকে প্রোগ্রাম বানাতে হয়, মানুষের কাছে নিয়ে যেতে হয়, একটা তর্ক লাগিয়ে দিয়ে কিছু বিজ্ঞাপন পেতে হয়। তো আপনাদেরকে লোকজন বিজ্ঞাপন দেয়, আপনারা এই অচল সময় নষ্ট করেন। কেন বলি? প্রথমে যখন আলাপ হলো, বললো যে আঙ্গুল বাঁকা করতে হবে, আঙ্গুল সোজা করতে হবে। আঙ্গুল বাঁকা, আঙ্গুল সোজা, এটা তো আইনের ভাষা না, এটা বেআইনের ভাষা। পৃথিবীতে সব লোক আঙ্গুল বাঁকা করলে, আঙ্গুল বাঁকা করাটা হচ্ছে অন্যায়, আঙ্গুল সোজা রেখে কাজ করতে হবে। অতএব পৃথিবীর সব লোক আঙ্গুল বাঁকা করলেও আঙ্গুল সোজা যে ঠিক, এটা ঠিক। কোথায় নুরুদ্দিন সাহেব কি করেছেন, কোথায় কোন জেনারেল সাহেব কি করেছেন, এটা দিয়ে তো বাংলাদেশ ঠিক হবে না। জেনারেল সাহেবরা যদি কোনো অন্যায় করে থাকেন সেটা অন্যায়, আর জেনারেল সাহেবরা ন্যায় করে থাকলে সেটা ন্যায়। সবকিছুকে জায়েজ করার একটা উপায় কি জানেন? কিছু লোক এসে বলে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করছি, কিন্তু তারা জনগণের কাছে যায় নাই। এবার যে পুরো আলাপটা হলো, আপনি দেখেন ঐকমত্য কমিশনের একটা প্রায় ধারা বিবরণী। প্রথম বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ কি? বিবদমান পক্ষের মধ্যে ঐকমত্য আনা, তাই না? যেসব বিষয়ে তর্ক আছে সেই সব বিষয়ে তর্ক নিরসন করে একটা কমন প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসা। ঐকমত্য কমিশন কি নিজে সেখানে নতুন তর্ক ইন্ট্রোডিউস করবে? কিন্তু একটু আগে যে হাসনাত ভাই বললেন, সেখানে তিনি কিন্তু বললেন যে তারা নতুন একটা প্রস্তাব বা নতুন ধরনের কথা তারা ইন্ট্রোডিউস করে দিয়েছেন ওইখানে, নিজেদের প্রস্তাব দিয়ে বলছেন এইবার ওই প্রস্তাবে আসেন, আমরা সব একমত হই। তাহলে এত আলোচনার কি দরকার ছিল? তারা সবকিছু তৈরি করে দিয়ে একটা ভোটাভুটি করতেন ওইখানে, যারা ভোটে জিততো তারা ঠিক, আলটিমেটলি তো ভোটেই যাচ্ছেন, ভোটে যাচ্ছেন, তাহলে ওইখানে ভোটাভুটি করতেন সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠ। কিন্তু তারা তো সেটা করেন নাই। তারা কি করেছেন? এক পর্যায়ে নিজেদের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মডারেটরের কাজ তো নিজের সিদ্ধান্ত, নিজের প্রস্তাব দেওয়া না, সকলের প্রস্তাবকে এক জায়গায় নিয়ে এসে বিবাদ মীমাংসা করা। যে বিবাদ মীমাংসা করছে সে নতুন প্রস্তাব যদি হাজির করে, সেটা তার প্রস্তাব, নতুন বিবাদ ইন্ট্রোডিউস করা অথবা নতুন একটা তর্ক ইন্ট্রোডিউস করা। তারা সেটা করেছেন, এবং এটা কিন্তু একটা যৌক্তিকভাবেই আমরা বুঝতে পারছি যে তারা এটা করেছেন। তারপরে তারা কি করেছেন? তারা বলেছেন 7 দিনের মধ্যে ঠিক হয়ে আসেন। তারা কি এরকম আলটিমেটাম দিতে পারেন যে 7 দিনের মধ্যে আপনাদেরকে ঠিক হইতে হবে, না হলে পরে আমরা নিজেরা করে ফেলবো? তাহলে 7 দিন অপেক্ষা করছেন কেন? নিজেরা করে দেন। আরো 7 দিন কেন নষ্ট করছেন? তাই না? তার আরো 7 দিন নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা 7 দিনের টাইম দিয়ে বলে দিয়েছেন আপনারা 7 দিনে ঠিক হয়ে আসেন। এটা যেন এরকম যে দুইজন তাল গাছের মালিকানা নিয়ে বিবাদ করছে, সবাইকে বলে দিল যে আপনারা 7 দিনের মধ্যে তাল গাছ ঠিক করে আসেন, না হলে আমাদের তাল গাছ আমরা ঠিক করব, আমাদের তাল আমরা পেরে খাবো, নাহলে তাল গাছই কেটে ফেলবো। তারপরে তারা কি করছেন? অধ্যাদেশ জারি করা নিয়ে কথা বলছেন। এই সরকার কি সংবিধানের কিছুটা মানতে পারেন আর কিছুটা না মানতে পারেন, সেই রকম অধিকার এই সরকারের আছে বা কারো আছে? যদি সংবিধানের রেফারেন্সে সংবিধানের অধীনে একটা সরকার তৈরি হয়ে থাকে এবং রাষ্ট্র যদি এক্সিস্ট করে, তাহলে রাষ্ট্রপতি এক্সিস্ট করে, এবং তাহলে সংবিধানও এক্সিস্ট করে। এবং একটা এক্সিস্টিং সংবিধানের আমি কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, আদেশ জারি করার সময় কিছু করব সাংবিধানিক ক্ষমতা বলে আর কিছু করব আঙ্গুল বাঁকা আঙ্গুল সোজা, এটা তো হতে পারে না। আংশিক সংবিধান মানার কোনো প্রক্রিয়া নাই। হয় সংবিধান স্থগিত করে দিবেন, সংবিধান বাতিল করে দিবেন যে সংবিধান নাই, সংবিধান কাজ করছে না, অথবা সংবিধানকে রেখে সংবিধানকে সমুন্নত রাখার যে প্রক্রিয়া সেটা রাখতে হবে। দেশে কোর্ট আছে, সেই কোর্ট চলছে সংবিধান দিয়ে, দেশের ব্যুরোক্রেসি চলছে সংবিধান দিয়ে, এমনকি 106 ধারায় রেফারেন্স নিয়ে সংবিধানের আলোকেই এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকার প্রচুর সংবিধান সম্মত সিদ্ধান্তও নিয়েছে। তাহলে শুধু এই জুলাই সনদের বেলায় কেন এই আদেশকে জারি করবে, এটা নিয়ে
তর্ক হচ্ছে অন্যান্য আদেশগুলি কে জারি করেছিল, তাই না? তার মানে এটা হচ্ছে কনভিনিয়েন্স অনুযায়ী আইনকে ব্যবহার করা, সুবিধা অনুযায়ী তো আইনকে ব্যবহার করা যাবে না। আইন যেভাবে পালন করতে হবে সেভাবে। এখানে 3 জন আছেন আইনজীবী। আজকে এটা আসলে একটা কি বলবো ভারসাম্যহীন আলোচনা, কারণ আমরা তো আর আইনের ছাত্র না। কিন্তু আমরা যেটা বুঝি সাধারণ নাগরিক হিসেবে, যে সংবিধান আমাকে হয় পুরোটা মানতে হবে, আংশিক মানার কোনো উপায় নাই। আমার যেটা ভালো লাগবে সেটা করব, আর যেটা ভালো লাগবে না, যেটা কাজে লাগবে সেটা করব, যেটা কাজে লাগবে না সেটা করব না। এটা তো করা যায় না। এবং বলা হচ্ছে জাতীয় সনদ, জুলাই সনদ তো জাতীয় সনদ না। এখানে তো জাতি কোনো মতামত দেয় নাই, এখানে কিছু রাজনৈতিক দল মতামত দিয়েছে, এর বাইরে জাতির কোনো মতামত নাই। এইটা বলেই কিন্তু গণভোট হচ্ছে, যে আপনারা না মানলে গণভোট হয়ে যাবে। আমি দেখেছি আজকে সকালবেলা পত্রিকা আছে, একটি রাজনৈতিক দলের প্রধান বলেছেন নোট অফ ডিসেন্ট যাবে না জুলাই সনদে, নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ হবে এবং জনগণ রায় দিয়ে এটা ঠিক করে ফেলবে। তাহলে পুরা জুলাই সনদটা লিখে একবারে গণভোটে দিয়ে দিতেন। এই যে এতদিন সময় নষ্ট করার দরকার কি ছিল? সেটার তো প্রয়োজন ছিল না। তারা যখন ঐকমত্য আনতে পারছেন না, যখন নিজেদের মতামত চাপিয়ে দিতে পারছেন না, তখন একটা গণভোট নিয়ে এসেছেন। এই গণভোটটা কিভাবে আয়োজন করবেন? এই গণভোটের কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এই গণভোটটা আয়োজন করবেন তারা এমন একটা আইনের মধ্যে দিয়ে, যেটা তারা এখন সাংবিধানিক ভাবে জারি করতে পারেন না। এটাকে সংবিধান সম্মত করার জন্য এই জুলাই সনদের মধ্যেই অসাংবিধানিক বিষয়াবলী আছে। যেমন তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করছেন একই ব্যক্তি দিয়ে। যে ব্যক্তি আইন পরিষদের ভোটে নির্বাচিত হবেন তিনিই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাবেন। ভোটার হিসেবে আমি তো মনে করতে পারি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমি যাকে পাঠাতে চাই আর সংসদে যাকে পাঠাতে চাই দুইজন একই ব্যক্তি না। আমি তো মনে করতে পারি যে এই হাসনাত কাইয়ুম ভাই, এই যে আমাদের রাজ্জাকি ভাই, আমি এরকম 50 জন আইনজীবীকে পাঠাতে চাইতে পারি, ওইখানে চাইতে পারি না? ভোটার হিসেবে আমার সেই চয়েস নাই। সেই চয়েস তো তারা আমাদেরকে দিচ্ছেন না। আমাদেরকে আজকে যে প্রার্থীগুলি দেওয়া হয়েছে, আমি তো মনে করি অর্ধেকের এই কনস্টিটিউশন নিয়ে কাটাছিড়া করার যে যোগ্যতা, সেই দক্ষতা নাই। কারণ তারা বিভিন্ন এলাকাতে রাজনৈতিক দলকে প্রমোট করেছেন, রাজনৈতিক দলের কাজ করেছেন। অনেকে আছেন এমন ধরনের কাজ করছেন, রাজনৈতিক দল কৃতজ্ঞতা বশত তাদেরকে নমিনেশন দিয়েছে, এলাকা কন্ট্রোল করে, এরকম লোক নমিনেশন পেয়েছেন। অন্য দলের লোক চাঁদা দিয়ে চলে এসেছেন, আমাকে থামাবেন না, পরে আমাকে সময় দেন না, আর এরকম লোক তো নমিনেশন পেয়েছে। সেই লোকের হাতে আমি তো সংবিধান কাটাছেঁড়া এইভাবে ছাড়তে চাই না। যদি ছাড়তেই হয় সেটা তো সংসদের ক্ষমতা ছিল। 2/3 ভোটের মাধ্যমে সংসদ তো সংবিধানকে সংশোধন করতে পারে, কেন এটা থাকতে হবে? তারপর জুলাই সনদের সবচেয়ে অসাংবিধানিক এবং সবচেয়ে উজবুক বলবো না, তুগলকি আইন হচ্ছে এটা। হচ্ছে কি বলেন, এই তুগলকি আইনটা হচ্ছে 270 দিন পরে এটা অটোমেটিক হয়ে যাবে। তো 270 দিন কেন? এটা 30 দিন পরে অটোমেটিক দিয়ে দেন, 15 দিন পরে দিয়ে দেন, ভোটের আগেই দিয়ে দেন, অটোমেটিক যোগ হয়ে যাবে। অটোমেটিক কোনো কিছু যোগ করতে গেলে তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে না, অ্যাসেম্বলিও লাগে না। বরং এই অ্যাসেম্বলির যে সার্বভৌম ক্ষমতা, সেটাকে ক্ষুণ্ণ করছে কে? এই ঐকমত্য কমিশন। তারা বলে দিচ্ছেন আমরা যে কথা বলেছি এটা যদি আপনারা একমত হইতে নাও পারেন, কাজটা শেষ করতে নাও পারেন, 270 দিন পরে এটা হয়ে যাবে। এবং এই যে ঐকমত্য কমিশন, এই ঐকমত্য কমিশন কি করছে দেখেন। এই ঐকমত্য কমিশন এমন কিছু জিনিসপত্র তৈরি করেছে যেটা নিয়ে ডিসপিউট হবে তারা জানে, জেনেই তারা এই জুলাই সনদের মধ্যে এমন ভাবে প্রস্তুতি করার চেষ্টা করছে যেটাকে বাস্তবায়ন করতে হবে। আপনি আমাকে বলেন, একটা সনদ তৈরি করা হচ্ছে, এটাকে আইনি ভিত্তি দিতে হবে, তাহলে কি এটার আইনি ভিত্তি ছিল না? আইনি ভিত্তি ছাড়া একটা আলোচনা করেছেন তারা, তাইলে কি তারা একটা বেআইনি আলোচনা করেছেন? কিংবা যা আইনে নাই সেরকম একটা আলোচনা করে সেটাকে আইনে পরিণত করার চেষ্টা করছেন? এটা কি রায় আগে আর আইন পরে? ব্যাপারটা কি এরকম হয়? আমি আসবো আপনার কাছে। আপনি আসলে আমি আর কথা বলবো না। আমি আসলে এটা নিয়ে খুবই এটা নিয়ে এত কথাবার্তা বলা হচ্ছে। আরো অনেক অতিথি আছেন, আসবো আপনার কাছে। আমি অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। আমি একটু যেতে চাই ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনার কাছে আসি যে পিআর এবং নির্বাচনের আগে গণভোটের দাবিতে 5 দফা দাবি না মানলে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হবে। জামাতের নায়েবে আমির তিনি বলেছেন যে এটি আসলে বাঁকা আঙ্গুল বলতে জামাত আসলে কি বোঝাতে চেয়েছেন এবং এটি কি রাজনৈতিক সংঘাতের দিকে মোড় নিবে কিনা? এখানে অনেক জ্ঞান গর্ব কথা হয়ে গেল, তো কোথায় থেকে শুরু করবো সেটাই বুঝতে পারতেছি না। কারণ যখন তুগলকি, আজগুবি আইন, এই বেআইনি কাজগুলোর কথা আসে, তখন বসে থেকে শোনা খুব কষ্ট হয়ে যায়। তারপরও আমার বিজ্ঞ ভাইদের, তাদের আমার যতটুকু জ্ঞান আছে তাই দিয়ে আলোচনা শুরু করি। শোনেন, এই কথাগুলো সৃষ্টি হচ্ছে জাতিকে প্রতারিত করা। কেউ যদি জুলাই সনদকে বলে
যেটা আজগুবি তুগলকি বেআইনি আইন, তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার না আমি শেষ করে দিন না, আমি জুলাই সনদকে তুগলকি বলি নাই, আপনাকে বলিনি, আমার শেষ করতে দেন, তারপর আপনার বলা। আপনি আমাকে মিসকোট করলে তো হবে না, আপনি আমাকে মিসকোট করছেন। আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন এটা জাতি জানে, অতএব আমাকে বলতে দেন। আমি কোন এজেন্ডা নিয়ে আপনি এজেন্ডা নিয়ে আসছেন, আমি এখান থেকে আমরা জানি। আপনি এখানে আমাকে অভিযুক্ত করতে আসেন না, আপনি আমাকে অভিযুক্ত করতে আসেন, আমাকে বলতে দিবেন তো। আপনার কাছে আমি আসছি একটু পরে। আমি এরকম করলে উঠে যাবো। এবার এটা আপনার কি ধরনের কথা? মানুষের মুখ, আপনি শাকিসার মতো আমার মুখ বন্ধ করে দিবেন? 17 বছর তো বলতে পারিনি, এটা কি ধরনের ব্যবহার? আপনি একটা বিজ্ঞ ডাক্তার মানুষ, আপনি ডিবেট বলুন ঢাকা মেডিকেল কলেজের আপনি আপনার কথা বলুন। জি, জুলাই সনদ হচ্ছে আমাদের মুক্তির সনদ। জুলাই সনদের সাথে রক্ত মিশ্রিত, জুলাই সনদের সাথে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার মিশ্রিত। অতএব এই জুলাই সনদকে কোনোভাবে অপমান করা যাবে না। জুলাই সনদকে বাস্তবায়ন প্রক্রিয়া কেন বাস্তবায়ন, আইন আছে কিনা, কারো যদি বুঝতে অসুবিধা হয় সে 10 জনের কাছে বুঝুক। তারপরে কেন বললাম প্রথমে এটা প্রতারণার ইতিহাসের সৃষ্টি। শোনেন, জামাত ইসলাম কেন বললেন আঙ্গুল বাঁকা করতে হবে? কোন দাবি পৃথিবীতে, বাংলা একটা কথা আছে, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। যে মায়ের চেয়ে তো আর বাচ্চাকে কেউ বেশি ভালোবাসে না, তার মা অনেক সময় বোঝে না যে বাচ্চার ক্ষুধা লাগছে, সেজন্য কি হয়, কাঁদতে হয়। ওটারই রূপক কথা হচ্ছে আঙ্গুল বাঁকা করা। কেন? আমাদের ইতিহাস দেখেন, এলএফওর ভিত্তিতে 1970 সালে ইলেকশন হলো। ইলেকশনে বলা হলো আমরা এলএফওটা করেও দিলে কে, ইয়াহিয়া খান প্রমোলগেটেড করছে সমস্ত রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বহিঃপ্রকাশ। তিনি কি একটা লাইনও লেখেননি। আওয়ামী লীগ সহ মুসলিম লীগ সহ যারা তখন রাজনৈতিক দল, তারাই এলএফও ঠিক করলেন, সেটা প্রমোলগেট করে দিলেন ইয়াহিয়া। কেন? টু ট্রান্সফার দ্য পাওয়ার ফ্রম সামরিক সরকার থেকে বেসরকারি পার্লামেন্টের কাছে। এলএফওতে সুন্দর মতো বলা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এবং এর বাইরে আমরা কোনো আইন পাশ করব না। আওয়ামী লীগ তার 70 সালে ইশতেহারেও তাই বললেন। একটা ইলেকশন হলো কত সালে? 70 সালে। সেই ইলেকশনে নিরঙ্কুশ বিজয় লাভ করলো পূর্ব পাকিস্তানের মানুষ। আমি খালি আওয়ামী লীগকে বলবো না, আমি বলবো এটা পূর্ব পাকিস্তানের মানুষ। কেন? ভাসানী সেই দিন যদি ভোট বর্জনের ডাক না দিতেন, ভোটের আগে ভাত চাই এই বলে, তাহলে মানুষ এক পাতা হয়ে ভোট দিতে পারতো না, তাহলে ভাসানী এবং আওয়ামী লীগের মধ্যে ভোট ভাগ হতো। এই যে ভাসানীর যে আত্মত্যাগ, সেই জন্য আমি বলছি এটা পুরা বাংলাদেশের মানুষের বিজয়। 1970 সালে ইলেকশন, পাকিস্তানের আধিপত্যবাদ 25-এর কালো রাতে আমাদের উপর অবর্ণনীয় একটা আক্রমণ চালালেন। ক্ষমতা ট্রান্সফার না করে তারা অস্ত্রের ভাষাকেই গ্রহণ করলেন। আমরা সারা বাংলাদেশের মানুষ এখানে আমরা ঝাঁপিয়ে পড়লাম। দেখেন সেটা নিয়েও কিভাবে প্রতারণা করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতাকে ঘোষণা করলেন। এই কনস্টিটিউশনে 35 বছর পর এসে বলা হলো, তাজউদ্দিন যেখানে তার নিজের ডায়েরিতে লিখতেছেন, আমি বারবার টেপ রেকর্ডার নিয়ে যে বলছি শেখ সাহেবকে আপনি একটা ঘোষণা দেন, উনি ঘোষণা দেননি। আর 35 বছর পর এই কনস্টিটিউশনের মধ্যে আপনি ঢুকায় দিলেন যে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবুর রহমান, এবং আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলে দিলেন। প্রতারণা 2। তৃতীয় প্রতারণা, 1971 সালে আমরা মুজিবনগর সরকার গঠন করি। এই মুজিবনগর সরকার যারা যে যেখানে আছেন, কনস্টিটিউশনের 84 নম্বর 78 নম্বর পাতা খোলেন। এই 78 নম্বর পাতাতে দেওয়া আছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট। এই প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্টের সমস্ত 5 জায়গায় লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথাও লেখা নেই জাতির পিতা। এবং এই 78 নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে 78 নম্বর পাতার শেষে, যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না। শেখ মুজিবুর রহমান 10 তারিখে বাংলাদেশে এসে নামলেন, ভারত দিল্লি হয়ে। দিল্লির কথা ছাড়া তো আবার নামতে পারেন না ওনারা। দিল্লি হয়ে নামলেন, শপথ পড়লেন না। 11 তারিখে উনি কি দিলেন? প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার। শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি, কাছে শপথই নেননি। আজকে যে সনদের কথা নিয়ে তুগলুকি শুরু হয়েছে সেই 72 সালের 11 জানুয়ারি। এই পেজ নাম্বার কত সেটাও বলে দিই, 84 নম্বর পাতায় কনস্টিটিউশনে উনি নিজেকে ডিক্লেয়ার করলেন
84 নম্বর পাতা দেখেন, 84 নম্বর পাতায় নিচে কি সাইন করছেন উনি? বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। ফ্রড কাকে বলে? মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা, মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা। আর আজকে আপনি আসছেন তুগলকি আইন না? এই 72 সালের যে এই প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি কোন ক্ষমতা বলে দিলেন? উনি তো শপথই নেননি, তাহলে ওটা বেআইনি। ওই বেআইনির বলে এই 72 সালে যে কনস্টিটিউশন রচনা হলো, আবু সাইদ চৌধুরীকে উনি 12 তারিখে শপথ পড়ালেন, সব বেআইনি। জন্মই যার আজন্ম পাপ। কেন আমরা 24কে দ্বিতীয় স্বাধীনতা বলি? সেদিন তো আমরা স্বাধীনতা পাইনি। 71 সালে 16 ডিসেম্বর কি জেনারেল ওসমানী ছিল না বাংলাদেশে? ছিল না কামরুজ্জামানরা, তাজউদ্দিনরা? কেন 16 ডিসেম্বর অরোরার কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে? কেন আমার কনস্টিটিউশনের ড্রাফট রেডি করে দিবে ইন্ডিয়া? ও, এই কথা আপনারা বলবেন না। আপনারা একদিকে যে বলবেন, এক পেতা হয়ে বলবেন। কোনটাকে বলবেন? জুলাই সনদ। যখন মানুষ তার নতুন সূর্য দেখার স্বপ্ন শুরু করছেন, তখন আপনি একটা ন্যারেটিভ তৈরি করবেন, এই জাত গেল, জাত গেল, জাত গেল। সত্যকে মেনে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং আমি বলবো বিএনপি, এই দুইজনের মধ্যে একটি বিভেদ তৈরি করার জন্য এই সমাজে কিছু লোককে ইনচার্জ দেওয়া হয়েছে, যারা সরাসরি এই দুইটা দলের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায়। এবং বিভেদের ফলটা কি? তারা তাদের ঘরে তুলতে চায়। কি ঘরে তুলতে চায়? যাতে কোনোভাবে জুলাই সনদটা বাস্তবায়ন না হয়। আবার পরিষ্কার বলতেছি, বিএনপি এবং জামাতের মধ্যে কোনো রকম বিভেদ তৈরি করতে পারলে ভারত এবং আওয়ামী লীগ কি হবে? সবচেয়ে বেশি লাভবান হবে। এখন আপনার লাস্টের কথাই বলে দিই, একটু এটা তো বলতে হবে, সংবিধান মেনে আর সংবিধান না মেনে কেউ যদি অর্ধেক ইন্টারপ্রিটেশন করেন, এই সরকার সংবিধানের সরকার না। এই সরকার জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার। এই সরকার সংবিধানের মধ্যে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার নাই। এই সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকারের শপথের কথা নাই। যে শপথ নিয়েছেন সেটা একটা অলিখিত সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছেন এবং অলিখিত সংবিধানই চলতেছে। আর রাষ্ট্রপতিকে কেন সরানো যায়নি? যারা আজকে এই এজেন্ডা নিয়ে আসছেন তারা ভালো জানেন রাষ্ট্রপতিকে কেন সরানো যায়নি। প্রথম দিনই ভুল হয়েছে এটাকে বিপ্লবী সরকার হিসাবে শপথ না নেওয়া। এনিওয়ে, দ্বিতীয় কথা, 2/3 অফ দ্য কনস্টিটিউশন অকার্যকর। আজকে যে জুলাই সনদ হচ্ছে এটা জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতা। যে ভাই বলছেন একটু আগে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলে এসছে। আর রেফারির ভূমিকা না। এই আপনারা জুলাই সনদ যারা করলেন, এটা কি ঐক্যমত কমিশন? ঐক্যমত কাজ কি? ফ্যাসিলিটেট করা। ফ্যাসিলিটেট করছে সবারটা, তারপর রেফারি কি কার্ড দেখাতে পারবে না? তার কি হলুদ লাল কার্ড দেখানোর ক্ষমতা নাই? তাহলে আপনি ওখানে বসাইছেন কেন? সে সেই কাজটাই করছে, সে সুপারিশ করছে, সে বলেনি এটা আইন। সুপারিশ করছে, সেই সুপারিশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সে সমস্ত রাজনৈতিক দলে বলছে এটা রাজনৈতিক ডিসিশন। আমি প্রথমে যেন আপনারা কোনদিন ব্লেম করতে না পারেন আমাকে যে আমি দিয়ে দিলাম একতরফা। সেই জন্য 7 দিনের একটা লাস্ট কি দিলেন যে আপনার, এবং এই 7 দিন টাইম দেওয়াতে অনেকে কিন্তু লন্ডন গেছেন আলোচনা করে যাতে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত দিতে পারেন। তারা এসছেন, এখনো 3 দিন বাকি। সো আমি হোপফুল। আর আঙ্গুল বাঁকানোর কথাটা এটা রূপক করতে প্রথমে বলছি, এখনো কোনো কিছু দাবি আদায় ছাড়া এদেশে কি হয়নি, বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি রয়েছেন, আমি একটু যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছে যেতে চাই। সংস্কার নিয়ে ষড়যন্ত্র ছাত্র সমাজকে রুখে দিতে হবে, কথা বলেছেন জামাতের নায়েবে আমির। সংস্কার নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে? এত বৈঠক ঐক্যমত কমিশনে এবং জুলাই সনদে স্বাক্ষর হলো, কোন ষড়যন্ত্র কি আপনি দেখছেন? ধন্যবাদ। এক রাউন্ড কথা হয়েছে, আমি সবার কথা শুনেছি, অনেকগুলা প্রশ্ন এখানে তৈরি হয়েছে। তবে আজকে আমার একটা জিনিস ভালো লাগতেছে এই কারণে, 7 মাস যাবৎ যে বিষয়টি নিয়ে চিৎকার করতেছি সেইটা কিছুদিন আগে প্রফেসর শহীদুজ্জামান ইউনিভার্সিটির আইআরস ডিপার্টমেন্টের উনি কয়েক জায়গায় সেটা রেফার করেছে আমার নাম ধরে। আজকে আমি শাহরিয়ারকেও দেখলাম সে একই কথা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো এই যে সরকার এই সংবিধানের সরকার না, যে সংবিধানটা এক্সিস্টিং সেটার কথা বলা হচ্ছে। আমরা তো এক্সিস্টিং সংবিধান নিয়েই আছি, কোনো সন্দেহ নাই, আছি। কতটা সঠিক কতটা ব্যাঠিক সেটার আরেকটা চ্যাপ্টার। এই সরকারের 106 বসানো সিম্পল কাজটা ছিল এই যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা যখন দেখা দেয় তখন এরকম একটা ক্রাইসিস, একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। দ্যাটস অল। সেখানে তার মেয়াদ দেয় নাই, সে কি করবে তার কাজের মেয়াদ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। তার নাম অন্তর্বর্তীকালীন সরকার। আর যে সংবিধানটার কথা বলা হয় সেখানে অন্তর্বর্তীকালীন শব্দটাই নাই। যেখানে আমার নাম নাই সেখানে আমি ঢুকবো কি করে?
আজকে 6টা লোকের টকশো করতেছি, আর একটা লোক বাইরে বসে টকশো করতেছে, কথাটা কি এয়ারে যাবে? তাকে রুমটার ভিতরে ঢুকতে হবে। ওই সংবিধান সরকার ঢুকেনি। এখন বলতে পারেন যে তাহলে কোর্টের কাজ কিভাবে চলে? আপনি যদি আজকে একটা নতুন সংবিধানও লেখেন, ওই সংবিধান তো সব বাদ হয়ে যাবে না। আইন যখন নতুন লেখে সব বাদ হয়ে যায় না, ওটা একটা মূল ভিত্তি থাকে। এই যে 72 সালের সংবিধান 17 বার সংশোধন হওয়ার পর তার 80% জিনিস নাই। 1 নম্বরটা যান আর আজকেরটা মিলান, 80% জিনিস নাই। তার মানে কি রূপন? এখনো ফাউন্ডেশন এইটাই। এটার থেকে যখন আমরা সংস্কার করে আসব তখন দেখা যাবে সব। নির্বাচনের চ্যাপ্টার তো টোটালটা ক্লোজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সারা বাংলাদেশকে, সমস্ত বিজ্ঞজনকে, যে যত সংবিধানের কথা বলুক, এই সংবিধানে মিলিয়ে দেখান তো ফেব্রুয়ারি 26 নির্বাচনে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। এই সংবিধান মোতাবেক, এই সংবিধান মোতাবেক সংসদ ভাঙার 30 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে নির্বাচন, তারপরে যদি লাগে আরো 90 দিন, টোটাল 180 দিন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওই সংবিধান মোতাবেক আপনার আজকে 26 ফেব্রুয়ারি মানে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, আর সেই সংবিধানটা ইউনূস সাহেবের মাথায় যা বের হয়ে আসবে সেটাই সংবিধান। এমন কোন দল কি তাকে চ্যালেঞ্জ করতে পারছে যে আপনার এটা মানলাম না? 7 মাস কমিশনের কথা বলছে, একটা লোক গিয়ে রেজ করছে ভয়েস যে সংবিধান মোতাবেক তো সর্বোচ্চ 180 দিন, আপনি সংবিধান ফলো করতেছেন না কেন? কেউ কি রেজ করছে? ইউনূস সাহেব অযোগ্য, এনজিও গভর্নমেন্ট, আমি মেনে নিলাম। আপনারা তো বিজ্ঞজন গেছিলেন, এত লোকে আলাপ করলেন, তারা কেউ বলতে পারলেন না যে প্রধান উপদেষ্টা সাহেব সংবিধান মোতাবেক তো নির্বাচনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝি সম্পূর্ণ সাংবিধানিক ভাবে দেশ চলছে, আর সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এবং এইটার পরিপ্রেক্ষিতে তাহলে ওই সংবিধান যদি আপনি মানেন, আপনি কিসের সংস্কার, কিসের ঐকমত্য কমিশনের আলাপ? প্রশ্নই ওঠে না। যেখানে আপনি সংবিধান ভায়োলেশন নির্বাচনের ক্ষেত্রে আবার কথা আসছে সংবিধানে গণভোট নাই, অনেকেই বলছেন। আর জনগণ যেটা মেনে নিবে, সবাই মেনে নিলে ওটাই সংবিধান। এখন গণভোট সবাই মেনে নিছে, সমস্যা হচ্ছে আগে না পরে। সিম্পল, আমি বুঝাই দিই। এতক্ষণ মিলন ভাই বলছেন যে পার্থক্যটা কি, অবশ্যই পার্থক্য আছে। আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না। গণভোট যদি আগে হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে, এবং তারপরের দাবিটা আমি বলে দিচ্ছি, তারপরে নির্বাচনটা হবে জুলাই সনদের ভিত্তিতে। সুতরাং গণভোট ম্যান্ডেটরি এক। আর আইনের ভাষায় বলে রাজনৈতিক দল যখন গণভোট মেনে নিছেন, ফিরে আসার কোনো পথ নাই, আসতেই পারবেন না। সরকার না চাইলেও আপনাদেরকে গণভোট করতে হবে। 3 নম্বর কথা বলি, সরকারকে ব্লেম দেওয়া সহজ। এখানে সরকার একজন প্রতিনিধি আছে, আমাদের ট্যাগ লাগায়। তুষার ভাই একটু আগে বলছেন, আসলেই নানান জনের কিছু কথা বললে ট্যাগ লাগিয়ে দেয়, এ অমুক দলে, ও অমুক দলে, ওটার দালাল। ঠিক আছে, আমি মানলাম এই ট্যাগটা লাগায়, এটা খুব সিম্পল জিনিস, কারণ এটা টকশো করলে লাগাবেই। কিন্তু আমার বক্তব্য হইল, আজ পর্যন্ত এই যে সরকার, এই যে সরকারের রোলটা কি? 7 মাস যে আলোচনায় বসলো, তারা যদি ঐক্যমত্যে না আসতে পারে, সরকারের দায়টা কিসের? সে তো থার্ড পারসন, রেফারি, সোজা বাংলায় বলে রেফারি। আবার এই সরকারকে যখন আমরা 17 অক্টোবর সম্ভবত যে স্বাক্ষর হইল, যেদিন 17 অক্টোবর, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আমি দেখেছি সেখানে মঞ্চে কতজন লোক ছিলেন, তারা বসা ছিল। স্বাক্ষর করার যত লোক ছিল তার ভিতরে দামি লোক ছিল মাত্র 4 জন। মাত্র 4 জন কেন? বিএনপির 2 জন, জামাতের 2 জন। কারণ তারা কিছু লোক রিপ্রেজেন্ট করে, সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাত করে। আর বাকি যারা ছিল তারা বসা ছিল শুধু বড় দলের রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্য, একটা সিট দিবে, একটা সিট দিবে সেই আশায়। তাই তারা স্বাক্ষর করছে। তাদের স্বাক্ষরে ইনফ্যাক্ট কিছু আসে যায় না। কিন্তু মাত্র 4টা লোকের স্বাক্ষরে 18 কোটি লোকের চিন্তা ভাবনা, 18 কোটি লোকের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সেটাই তো অস্বাভাবিক ঘটনা। তারপরেও মেনে নিলাম, কারণ তো সে তারপর থেকে যখন আবার কথা আসলো যে সবচেয়ে বড় দল বলো তাদের সাথে প্রতারণা করছে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে, আমি বিতর্কে যাচ্ছি না, আমি ধরে নিলাম তাদেরটাই সঠিক, প্রতারণা করেছে সরকার। যদি খোলা আকাশের নিচে 18 কোটি লোকের সামনে প্রতারণা করতে পারে যে সরকার, সেই সরকারের অধীনে সবচেয়ে বড় দলের নৈতিক দায়িত্বই হইল নির্বাচনে না যাওয়া। কারণ নির্বাচনে যে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আছে? ওখানে আপনাদের এত বিশ্বাস, রহস্যটা কি?
এটা যদি রহস্যময় থাকে তাহলে তো যে যার সুবিধা নিতেই চাইবে। রাজনীতিতে সবাই সুবিধা চায়। এখন রাস্তায় নামলে আমি টের পাই যে রাজনীতির ভিতরে, দেশের ভিতরে এই ছোট দল বা মেজো ভাই, বড় ভাই তো বললাম, মেজো ভাইয়ের একটা প্রভাব পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। সে জানে ভোট পায়, ভোটের রাজনীতিতে আমি হয়তো ক্ষমতা পাবো না, কিন্তু আমার একটা প্রভাব আছে। এটা তো সবাই চাইবেই। সুতরাং সবচেয়ে বড় স্টেক হোল্ডার দ্বারা তাদের নৈতিক দায়িত্ব। আর 7 মাস 8 মাস ধরে আমি বলে আসছি, সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত, তারপরে এনসিপি, এই 3টা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে, অর্থাৎ একটা জায়গায় তাদের যেতে হবে। শেষ করি, তারপরে আরেকটা স্টেক হোল্ডার হলো সরকার নিজে। থার্ড স্টেক হোল্ডার হলো এরকম ক্রাইসিস টাইমে রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী বা 3 বাহিনী। এই 3টে স্টেক হোল্ডার এখনো যদি ঐক্যমত্যে না আসতে পারে, আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.9%। এতে কোনো সন্দেহ নাই। অসংখ্য ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে। আমি একটু যেতে চাই, আমার একদম সর্ববামে রয়েছেন জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণভোট কবে হবে এটি নিয়ে এখন সবচেয়ে বেশি বড় প্রশ্ন। সরকার বল ঠেলে দিয়েছে রাজনৈতিক দলগুলোর কোর্টে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আসলে এই মুহূর্তে আমরা কি দেখছি? ধন্যবাদ আপনাকে। আমি ওই প্রশ্নটায় যাওয়ার আগে 2টা জিনিস একটু তথ্যগত যে 2টা ভুল আছে এটা একটু আপনাদের করতে চাই। আমাদের শাহরিয়ার ভাই ধরেন আলাপের সময় 71 সালের শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে একটা আলাপ করেছেন, এবং উনি যে ডকুমেন্টের উপরে নির্ভর করতে চেয়েছেন, এই ডকুমেন্ট হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্রে এটা ঘোষণা করা ছিল যে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা হয়েছে, সেই ঘোষণা অনুযায়ী আসলে আমরা যুদ্ধটা করছি। আমি শেখ মুজিবের বিরুদ্ধে রাজনীতি করি, আমি শেখ মুজিবের রাজনীতি করি না, কিন্তু আমি মনে করি না যে রাজনীতি করতে হলে শেখ মুজিবকে মানে মিস ইনফরমেশনের ভিত্তিতে তাকে আসলে সমালোচনা করতে হবে, এটার কোনো দরকার নেই। শেখ মুজিবের রাজনীতির মধ্যে মানুষের কি কি জায়গা নাই, কি কি জায়গা থাকা দরকার, প্রচুর কথা বলার আছে, তার ভূমিকা নিয়ে প্রচুর কথা বলা। সো আমি মনে করি যে ওই রকম ডকুমেন্ট যেগুলি আছে সেগুলি নিয়ে আসলে হয় কথা না বলা, আর বললে জিনিসটা আসলে ট্রু পার্সপেক্টিভে থাকা উচিত, এইটা আমি আশা করি। রাজ্জাকি ভাইয়ের কথা নিয়ে আসলে কথা বলতে চাই না আমি, কারণ আমরা পলিটিক্স করে আমরা প্রচুর গালিগালাজ আমাদের হজম করতে হয়। এটাই হচ্ছে আসলে রাজনীতি করতে যাওয়ার একটা বড় রকমের ঘটনা, হচ্ছে এই যে আপনাকে অনেক বেশি মূল্য দিয়ে অনেক বেশি দুর্নাম কিনতে হয়। তো ওনারা যখন মনে করেন যে আসলে ওইখানে আমরা যারা বসছিলাম তারা অনুকম্পা পাওয়ার জন্য, এটা বলে দেওয়া ওনার পক্ষে যত সোজা, আমার পক্ষে আসলে উত্তর দেওয়া তত সোজা না। কিন্তু আমি মনে করি যে অন্যদের সম্পর্কে কথা বলার আগে এইরকম রেসপেক্টটা রাখা উচিত, সেলফ রেসপেক্ট যেটাকে বলে, যে আমি একজনকে কতটা আসলে নিচু ভাবতে পারবো, কতটা খারাপ ভাবতে পারবো, সেটা আমি কতটা নিচে নামবো তার সাথে সম্পর্কিত। এইটা যেন আমরা মনে রাখি। আমি পরের যে কথাটা আপনি আসেন ওইটা নিয়ে ভাই, আপনি আঘাত পাইলে আমি ক্ষমা প্রার্থী। না না, আমরা পলিটিক্স করি তো, আমি ঠিক আছে, আমার ব্যক্তিগত ব্যাপার না না ঠিক আছে, আপনি আঘাত আমার একটাই জীবন আছে, আমি এই জীবনটা নিয়ে রাস্তায় নামছিলাম। না না ভাই, আপনি যদি মনে করেন যে এটা কিছু না বড় দলের না না, তাহলে আমি কিছু না, আমি তো গুলি খেয়েছিলাম। আপনার প্রতি সম্মান জানিয়ে আমি 19 তারিখে না না, আপনি ভাই আপনি আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমি 13 বছর বাংলাদেশের না, ঠিক রাষ্ট্র আছে। সংস্কারের রাজনীতি করছি। ঠিক আছে, 13 বছর থেকে এটা বলার চেষ্টা করছি যে রাষ্ট্রটা সংস্কার করতে হবে। না না ঠিক আছে, এটা কালকে আপনারা বলে আসছেন, তারপরে হয় নাই। আপনারা তো টকশো থেকে এটা শুরু না করি না, না। আপনারা তো দলীয় ক্যাপাসিটিতে বলছেন, আমরা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছি। না, নিশ্চয়ই, বাট আপনি আঘাত পেলে আমি এটা, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, বাস। ঠিক আছে, ওকে। আমার ডানে রয়েছেন জনাব আব্দুল তুষার, আপনার কাছে আমি শুরুতে একটু যেতে চাই। আমরা প্রায়শই আমরা লক্ষ্য করি 5 আগস্টের পরবর্তী সময় সংস্কার এবং নির্বাচন এই দুটি বিষয়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একই সুরে সব দলগুলোই কিন্তু কথা বলছেন, কিন্তু এই সুরের পিছনে কি বেসুর আমরা লক্ষ্য করি? টকশোতে প্রশ্ন লিখে নিয়ে আসেন না, আলোচনা যেদিকে যায় ওইদিকে যায়। লিখিত প্রশ্ন করলে মুশকিল কি জানেন? ওই যে আপনি ঠিক করে আসছেন লিখিত আর অলিখিত। সংস্কার আর নির্বাচন কারো মুখোমুখি না, সংস্কার সারা জীবন চলতেই থাকবে, কিন্তু নির্বাচন হচ্ছে নিয়মিত হইতে হবে। এবং একটা দেশে যখন নিয়মিত নির্বাচন হয় না, সেই দেশটা অগণতান্ত্রিক। একটা দেশে যখন জনগণ রায় দিতে পারে না, তখন সেটা অগণতান্ত্রিক। ফলে নির্বাচনের সঙ্গে সংস্কারের কোনো বিরোধ নাই, এবং নির্বাচন নিজেই তো একটা সংস্কার। এই যে বছরের পর বছর নির্বাচন হয় নাই, নির্বাচনের নামে তামাশা হয়েছে। নির্বাচন রাতে হয়েছে, দিনে হয়েছে, বিকালে হয়েছে, কারো মাথার মধ্যে হয়েছে, কারো সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। এটাই তো হচ্ছে নির্বাচন নষ্ট করা। তো নির্বাচন তো হয় নাই, নির্বাচন হওয়াটাই তো বড় সংস্কার।
যে জিনিসটা হওয়ার কথা ছিল নিয়মিত, যেখানে জনগণের রায় দেওয়ার কথা ছিল, মানুষ সেটা দিতে পারে নাই। ফলে সংস্কার আর নির্বাচন কখনোই মুখোমুখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংস্কার কি চাপিয়ে দেওয়া, নাকি সংস্কার জনগণের মধ্যে থেকে উঠে আসা? সংস্কার কি অনেক গ্রহণযোগ্য, নাকি সংস্কার গ্রহণযোগ্য না? আজকে আপনি দেখেন এই আলোচনাটা কোথায় গিয়েছে, অসংখ্য স্ববিরোধী কথাবার্তা। এক হচ্ছে দেশে একটা লিখিত সংবিধান আছে, একটা অলিখিত সংবিধান আছে, দুইটা তো একসাথে থাকতে পারে না। লিখিতটা কোথায় আছে? পাতায়। আর অলিখিতটা কোথায় আছে? মাথায়। কার মাথায় আছে? একজনের মাথায়। তাহলে তো হাসিনার মাথাতেও ছিল। হাসিনার মাথা থেকে সব সিদ্ধান্ত হতো না? শেখ হাসিনা সিদ্ধান্ত নিতেন কে জিতবে, কে কার বিরুদ্ধে দাঁড়াবে। আমি নিজের চোখে দেখেছি একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা নিশ্চিত করার জন্য তারা কিন্তু বিরোধী, কিন্তু পাঠাচ্ছে কার কাছে? বিগত সরকারের প্রধানমন্ত্রীর কাছে। তো এই যে লিখিত আর অলিখিত, এটা তো একসঙ্গে এক্সিস্ট করতে পারে না। যৌক্তিক লোকজন যখন বলেন যে দেশে একটা লিখিত আছে অলিখিত আছে, এর মানে হচ্ছে লিখিতটার যা যা সুবিধা আমরা সেটা নিব, আর অলিখিতটা আমাদের সুবিধা অনুযায়ী আমরা ঠিক করে নিব। ঐকমত্য কমিশন সুপারিশ করে কার কাছে? প্রধান উপদেষ্টার কাছে, দলগুলির কাছে। যদি প্রধান উপদেষ্টার কাছেই করে, প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের নিজেই চেয়ারম্যান, নিজের কাছে সুপারিশ করছেন। এবং আলটিমেটাম এই শব্দটা নিয়ে একটা তর্ক হয়েছে। আলটিমেটাম কি? ডেফিনেশন অনুযায়ী আলটিমেটাম হচ্ছে একটি সময় নির্দিষ্ট করে দেওয়া, যে সময়ের মধ্যে একটি কাজ সম্পূর্ণ না হলে অথবা কেউ সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে একতরফা ভাবে যিনি আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ সময় নির্দিষ্ট করে দিয়েছেন, তিনি সিদ্ধান্ত নেবেন বা তারা সিদ্ধান্ত নেবেন। আপনি এটাকে আলটিমেটাম বলেন আর না বলেন, আপনি দেখেন বাই ডেফিনেশন এটা কিন্তু আলটিমেটাম। কারণ 7 দিন সময় দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনারা নিজেরা ঠিক করে আনেন, যদি আনতে না পারেন আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। তাহলে আপনি এটাকে আলটিমেটাম বললেন না, কিন্তু বাই ডেফিনেশন এটা কিন্তু আলটিমেটাম। তারপরে আপনি দেখেন বলা হয়েছে এক দল আরেক দলের কাছে দাবি জানাচ্ছে। এক দল তো আরেক দলের কাছে দাবি জানাতে পারে না। দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেখানে জনগণের সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে, সেটা নিয়ে তো একটা দল আরেকটা দলের কাছে বলতে পারে না যে আপনি মেনে নেন, আমি মেনে নিব, তাহলে ঠিক হয়ে গেল। এটার জন্য কমিশন হয়েছিল, এটার জন্য রেফারি। আমাদের ছোটবেলায় দলিল খান নামে একজন রেফারি ছিলেন, উনি প্রায় প্রহৃত হতেন, 2 দল মিলে তাকে প্রহার করত। কেন? তার সিদ্ধান্ত লোকের পছন্দ হইতো না। এখন রেফারি যদি ওয়াইজ না হয় তাহলে কি হতে পারে? খেলাটা পণ্ড হয়ে যেতে পারে। ফলে রেফারিকে ওয়াইজ হতে হবে, রেফারিকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রেফারি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে দেখা যায় খেলাটাই পণ্ড হয়ে যায়। এই জন্য যিনি রেফারির দায়িত্ব নিচ্ছেন বা যারা, তাদেরকে অবশ্যই একটা ওয়াইজ সিদ্ধান্ত নিতে হবে। সেই ওয়াইজ সিদ্ধান্তের মধ্যে কি আছে? এই যে পুরো ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যে দিয়ে জুলাই সনদ প্রণীত হলো, সেই জুলাই সনদে একটি দল স্বাক্ষরই করলো না, অথচ তারা সেখানে ছিল। এবং যারা স্বাক্ষর করলো না তারা আবার অনিবন্ধিত। এই সনদ স্বাক্ষর হওয়া পর্যন্ত তারা অনিবন্ধিতই ছিল, নিবন্ধিত না। যেখানে অন্যদেরকে ডাকা হয়েছে নিবন্ধনের ভিত্তিতে অথবা অন্য কোনো ক্রাইটেরিয়ার ভিত্তিতে, এদেরকে ডাকা হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। ওই যে লিখিত আর অলিখিতর বিষয়, রাত 11টায় মিটিং শেষ করে দিয়ে বলে দেওয়া হয়েছে কিছু একটা, এটা হাসনাত ভাই বলেছেন। এটাও কিন্তু একটা ওই প্রক্রিয়ারই অংশ, যে রাত 11টায় শেষ করব, আজকের আলোচনা করব না। কিন্তু আসলে তো এইটা আরো দীর্ঘায়িত হতে পারত। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে না, এটা তো জনগণের মঙ্গলের জন্যই। এই যে আপনি জি করছেন কেন? আগের রাউন্ডে তো আমি কথা বলি নাই, আমাকে বলতে দেন। এবং এই পুরো বিষয়টার মধ্যে একটা মজার বিষয় আছে। আপনি দেখেন এলএফওর উদাহরণ আসে, ইয়াহিয়ার প্রণীত এলএফও। সেই এলএফও অনুযায়ী কেউ চলে নাই, সেটা হচ্ছে একটা অন্যায়। আর বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে প্রণীত একটা সংবিধান, সেই সংবিধানের অনুযায়ী কেউ চলে নাই, এটা ঠিক আছে অথবা এটা ঠিক নাই। সংবিধান অনুযায়ী যদি চলতে না পারা যায় তাহলে যে পারে নাই সেও ঠিক। একটা অদ্ভুত কথা এসেছে যে শেখ মুজিবুর রহমান একটা তুগলকি কাণ্ড করেছিলেন। এটা দিয়ে আসলে কি বলার চেষ্টা করা হচ্ছে? যে তুগলকি কাণ্ড করা যাবে নাকি যাবে না? আপনি যদি মনে করেন যে কেউ তুগলকি কাণ্ড করেছিল, তাহলে সেটা রিপিট না করাটাই হচ্ছে সঠিক কাজ। তাইলে আমাদেরকে সংবিধানের মধ্যে থাকতে হবে, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। এলএফও না মানলে অসুবিধা হয়, কিন্তু সংবিধান না মানলে কোনো অসুবিধা হয় না। আমার হাতে একদম সময়, হ্যাঁ, আপনার হাতে সময় নাই। আপনি যাতে হাতে সময় না থাকে সেই ব্যবস্থা আপনি নিজেই করেছেন, আপনি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেন নাই। রেফারি খারাপ হইলে যেটা হয়, এবং এই রেফারি যে খারাপ এটা এখানে প্রমাণিত হচ্ছে। আপনি সঠিক সময় সবাইকে দেন নাই, আপনার সবাইকে সমান সময় দেওয়ার কথা, আপনি সেটা দিতে পারেন নাই। এবং আমি শেষ করি এবং এই জায়গাতে এসে একটা মজার বিষয় আছে। আজকে যে তর্কটা, এই তর্কটা আসলে কি নিয়েছিল? নির্বাচন কি কেউ ঠেকাতে চায়? নির্বাচন কেউ ঠেকাতে চায় না। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়,
এবং এই নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, এটা যাতে সুষ্ঠু হয়, এটা যাতে নিরাপদ হয়, এখানে যাতে সবাই যেতে পারে, সেটাই তো নিশ্চিত করার কথা এখন। কিন্তু আপনি দেখেন একটা যুক্তি এসেছে যে বিএনপি যোগ দিল সঙ্গে সঙ্গেই দেশ নির্বাচনের দিকে চলে গেল, তাই না? তাহলে দেশ যখন এরকম ব্যক্তি নির্বাচনের দিকে চলে গিয়েছে, ওই সময়ই গণভোটের আলোচনা করা হচ্ছে, তাহলে গণভোট গৌণ হয়ে যাচ্ছে। গণভোট নিয়ে আর আলোচনা নাই, নির্বাচন নিয়ে আলোচনা। এই গণভোট নিয়ে আরো অধিকতর আলোচনা হওয়ার কথা, এবং এই গণভোট হইতে হবে এমন ভাবে যাতে মানুষ ভোট দেওয়ার আগে পরিষ্কার জানে যে সে কেন ভোট দিচ্ছে, কাকে হ্যাঁ দিচ্ছে, কাকে না দিচ্ছে। সেই প্রচারণা কোথায়? আমার তো মনে হয় প্রতিটা রাস্তায় রাস্তায় 48টা ধারা যেটা নিয়ে গণভোট হবে, এটা পোস্টার লাগিয়ে দেওয়া উচিত ছিল এই সরকারের, ব্যানার করা উচিত ছিল, টেলিভিশনে এখন বিজ্ঞপ্তি যাওয়া উচিত ছিল যে 48টা ধারা, এই 48টা প্রস্তাবের উপর গণভোট হচ্ছে। আপনি কি একমত নাকি না? আপনি জনগণকে এগুলা না জানিয়েই আপনি প্রার্থীদেরকে ব্যস্ত করে দিয়েছেন যার যার মার্কায় ভোট চাওয়ার জন্য। আবার ওই একই লোকেরাই কিন্তু গণভোটও চাইছে, সেখানে হ্যাঁ হোক সেটা চাইছে। প্রার্থীকে কার জন্য ভোটের কথা বলবে? গণভোটের হ্যাঁ জন্য বলবে নাকি নিজের জন্য ভোট চাইবে? অসংখ্য ধন্যবাদ। এবং টাকার কথা এসেছে না? জি, আমি শেষ করতে হ্যাঁ, টাকার কথা এসেছে। একজন বলেছেন টাকা অপচয় হবে, দুইজন বলেছেন যে টাকা অপচয় হবে, আরেকজন বলেছেন যে না, টাকা কোনো ব্যাপার না, টাকা আছে, যদি অনেক টাকা অনেক জায়গায় অপচয় করা যায়, এখানে অসুবিধা কি? কিন্তু একটা প্রসঙ্গ এসেছে, অর্থনীতির অবস্থা খারাপ। আমি আসবো আপনার কাছে, আপনি আসবেন আমার কাছে, আমি আর বলবো না, এটাই শেষ। এই যে অর্থনীতির অবস্থা খারাপ, এইটা এই আলোচনায় বসে একজন বলছেন, কিন্তু আপনি 3 থেকে 4 দিন আগে পত্রিকার পাতায় দেখবেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে, $1 বিলিয়ন আমাদের রিজার্ভ বেড়েছে, দেশের অর্থনীতি শনৈ শনৈ এগিয়ে যাচ্ছে। তাহলে সত্যি কথাটা কে বলছে? আজকের আলোচকরা বলছেন অর্থনীতি খারাপ, নাকি যারা বলছে যে দেশের অর্থনীতি 19% এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে, যারা বলছে? নিশ্চয়ই কেউ একজন ভুল বলছেন। এইখানে সবচেয়ে সত্য কথাটা কি এসেছে জানেন? সবচেয়ে সত্য কথাটা বলেছেন আমাদের প্রেস উইং এর ভাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আপনার ধন্যবাদ দিই। প্রেস উইং এর উনি যে বলেছেন যারা তাদের পদ হারানোর ভয় পায় তারাই কেবলমাত্র নির্বাচনকে বন্ধ করতে চায়, আর কেউ না।